তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেশ কয়েকটা প্রশ্ন অলরেডি পড়াইছি। এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন। আহ ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা জবানবন্দি লেখার পদ্ধতি। পুলিশ কিভাবে 161 ধারার জবানবন্দি লিপিবদ্ধ করবে? কোনো ঘটনার সাথে পরিচিত পুলিশ অফিসার সাক্ষী ডেকে ওই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। এটা তো সবাই আমরা জানি। 161 একে বলা আছে। 161 বলছে সাক্ষীকে এমন প্রশ্ন করা যাবে না যে অভিযোগের দিকে ঠেলে দেয়। যেমন যে তুমি যদি প্রশ্ন করেন যে তুমি তো এই ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিলা, তাই না? মানে এই ধরনের প্রশ্ন কিন্তু সাক্ষী করা যাবে না। ঠিক আছে, সাক্ষীকে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কি দেখছেন, সাক্ষী তখন জবাব দিবে। আচ্ছা, এটা হচ্ছে 161 161 বলছে যদি একাধিক সাক্ষী থাকে আলাদা আলাদা বিবৃতি লিখতে হবে। আর 162 বলছে যে আপনার সাক্ষীর সাক্ষ্য নিতে বাধ্য করা যাবে না। আর 163 বয়বীতি প্রদর্শন করা যাবে না। এখন পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি লিখুন, এই ক্ষেত্রে কিন্তু আপনার 161 1 2 3, 162, 163 এই কয়েকটা তারা দেবেন। মনে থাকবে? আশা করি সবাই বুঝতে পারছেন। 161, 1 2 3, 162, 163। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি, 164 কিভাবে লিপিবদ্ধ করবে ম্যাজিস্ট্রেট? এখন যদিও এটা ম্যাজিস্ট্রেটের কাজ, কিন্তু এটা কিন্তু আপনার এই পুলিশের কাজের সাথে রিলেটেড। যদিও ম্যাজিস্ট্রেটের কাজ, কারণ যখন আপনি চার্জশিট দিবেন তখন কিন্তু এই যে 164 দ্বারা জবানবন্দিটা চার্জশিটের মধ্যে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একটু ঘুরাইয়া প্রশ্ন দিতে পারে। যদি এইরকম প্রশ্ন আসে যে 161 ধারার জবানবন্দি এটা আদালতে কতটুকু গ্রহণযোগ্য, এটা এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। আর এইভাবে আসতে পারে যে 164 ধারার জবানবন্দি আদালতে কতটুকু গ্রহণযোগ্য, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আদালতে গ্রহণযোগ্য এই প্রশ্ন যদি আসে পরীক্ষার মধ্যে, তখন কিন্তু আপনার এইখানে কয়েকটা ধারা আপনার আসবে সাক্ষ্য আইন থেকে। যেহেতু আদালতে গ্রহণযোগ্য এই প্রশ্ন আসলেই আপনার সাক্ষ্য আইনের উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমে 164 এরটা কথা বলি আমি। 164 যেহেতু এটা ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করছে, সুতরাং সাক্ষ্য আইনের এটা আদালতে গ্রহণযোগ্য হবে। এটা আদালতে গ্রহণযোগ্য হবে। এখন এটা ধারা কত দিবেন? আচ্ছা, এই সাক্ষ্যটা বিচারকালে যদি সমর্থন করে সাক্ষী, তাহলে 157 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য। আর যদি সাক্ষী অস্বীকার করে বা এর সাথে কোনো মিল না থাকে, মানে অসমর্থন করার জন্য 145 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য। ঠিক আছে, এই দুইটা ধারা দিবেন। আচ্ছা, আর এই জবানবন্দি দেওয়ার পরে যদি সাক্ষী মারা যায়, মানে আসামি মারা যায়, তখন 32-1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্য। এই তিনটা ধারা দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখন 161টা কিভাবে দিবেন? 161ও সেম। আসামি যদি মারা যায়, সাক্ষী যদি মারা যায়, মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। আবার এটাকে সমর্থন করার জন্য 157 সাক্ষ্য আইন, কিন্তু সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য। আর অসমর্থন করার জন্য, বিরোধিতা করার জন্য 145 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য। তাহলে এই প্রশ্ন যদি আসে যে 161 দ্বারা জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি, আর এই জবানবন্দি আদালতে কতটুকু গ্রহণযোগ্য, তখন এই সাক্ষ্য আইন থেকে দিবেন উত্তর। আবার ফৌজদারি থেকে উত্তর দিতে হবে। কারণ হচ্ছে, যখন আদালতে কোনো কিছু গ্রহণযোগ্য এই প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনার সাক্ষ্য আইনের উত্তর দিতেই হবে। সাক্ষ্য আইনের দ্বারা যেমন আসলো এজাহার কাকে বলে, এজাহার আদালতে কতটুকু গ্রহণযোগ্য। ঠিক আছে। তো এজাহার আদালতে কতটুকু গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের 9, 35, 74 এটা তো আসবেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই। আমাদের প্রশ্ন ছিল আহ 161 ফৌজদারি কার্যবিধি এবং 164 নিয়ে এই প্রশ্নটা ছিল। আচ্ছা, এরপরে আমরা পরের অলরেডি 6টা প্রশ্ন আমরা পড়ে ফেলছি। এর পরের প্রশ্ন আমরা যাই। বেওয়ারিশ সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি কাকে বলে, এই সম্পত্তি পাওয়ার পর পুলিশের করণীয় কি? এরপরে নোট রেখে দেন কি কি প্রশ্ন পড়াচ্ছে। এটা আমরা ফৌজদারিটা আজকে ধরছি, এরপরে আমরা সিরিয়ালি প্যানেল কোড সাক্ষ্য পিআরবি, এরপর আমরা এইভাবে যাইতে থাকবো। মেন মেন প্রশ্নগুলি পড়াবো আমরা। আচ্ছা, ফৌজদারি বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে এটা সবাই আমরা জানি। যে সম্পত্তির কোনো ওয়ারিশ নেই, সেটা বেওয়ারিশ সম্পত্তি। ফৌজদারি কার্যবিধি 523
524, আবার আহ, পুলিশ আইনের 25, 26, 27। এরপরে আমরা আসি আহ আপনার অন্যান্য আইনের ধারাগুলি আমরা দিতে পারি, যে বেওয়ারিশ সম্পত্তি পিআরবি বিধি আছে 251, পুলিশ রেগুলেশন বা পুলিশ অভিধান 251, তারপর হচ্ছে ডিএমপি অধ্যাদেশ 22 আছে। এই হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি। এবং সন্দিগ্ধ সম্পত্তি, সন্দিগ্ধ সম্পত্তি বলতে কি বুঝি? সন্দেহজনক অবস্থায় যদি কোনো সম্পত্তি উদ্ধার করা হয়। তবে এখানে একটা কথা আছে, বেওয়ারিশ সম্পত্তির কোনো মালিক নাই, ওয়ারিশ নাই। সন্দিগ্ধ সম্পত্তির ওয়ারিশ আছে, কিন্তু সন্দেহজনক। যেমন কারো নিকট কিছু জিনিসপত্র পাওয়া গেল, ওই ব্যক্তির নিকট পাওয়া গেছে, কিন্তু সে মালিক কিনা না চুরি করে আনছে এ নিয়ে সন্দেহ আছে। এটা হচ্ছে সন্দিগ্ধ সম্পত্তি। ঠিক আছে। তো সন্দিগ্ধ সম্পত্তির দ্বারা কত দিবেন? পেনাল কোড আইনের 410, যেটাকে আমরা চোরাই মাল বলি, এটাই কিন্তু সন্দিগ্ধ সম্পত্তি। হ্যাঁ। আবার ফৌজদারি কার্যবিধি আইনের 550 আমরা দিতে পারি। তো এখন এই বেওয়ারিশ সম্পত্তি এবং সন্দিগ্ধ সম্পত্তি পাইলে পুলিশ অফিসারের করণীয় কি, এগুলি তো আমরা জানেন সহজ। আমি একটু দ্রুত বলে যাই। ওই যে পুলিশ অফিসার সেটা আপনার জব্দ তালিকা তৈরি করবে, জব্দ তালিকা তৈরি করে ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, ম্যাজিস্ট্রেট আবার নির্দিষ্ট 6 মাসের মধ্যে মালিক হাজির হইতে বলবে, মাঝে হাজির না হলে সেটা কি করবে? সরকারি কোষাগারে বিক্রি করবে যদি পচনশীল হয়। আর যদি পচনশীল না হয় তাহলে কিছুদিন, 6 মাস বিজ্ঞাপন দিবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি আদালতে হাজির না হয়, সেই ক্ষেত্রে বিক্রি করে অর্থ ট্রেজারিতে জমা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা। তো এইখানে আপনার অনেকগুলি ধারা আসে, 523-এর 1, 2, তার 524, 525, পুলিশ আইনের 25, 26, 27, তারপর হচ্ছে পিআরবি 251। আমি একসাথে বলে ফেলাম আর কি, এগুলো আলাদা আলাদা লিখবেন পরীক্ষার মধ্যে আসলে। হ্যাঁ, এটা সবাই তো পারেন, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। এইটা নিয়ে আর এই সহজ প্রশ্ন নিয়ে আর আমরা সময় সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা। তার রাজসাক্ষী কি? রাজসাক্ষী কিভাবে করা, কেন রাজসাক্ষী, কিভাবে রাজসাক্ষী করা হয়? রাজসাক্ষীর সাক্ষ্য কি আদালতে তার বিরুদ্ধে ব্যবহার করা যায়? সাক্ষ্য গোপন করলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এখানে একটা প্রশ্ন আছে। তো এটা একটু লেখেন যে রাজসাক্ষী সম্পর্কিত প্রশ্ন। তো রাজসাক্ষী কি আমরা সবাই জানি, সাক্ষ্য আইনের 133 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধি 337, 338, আবার পুলিশ প্রবিধানে আছে 459 এবং 486। হ্যাঁ, 486, 459 এবং 486। রাজসাক্ষী, রাজসাক্ষী কিভাবে করা হয়? আসামিদের মধ্য থেকে রাজসাক্ষী করা হয়। ঠিক আছে। রাজসাক্ষীর সাক্ষ্য তার বিরুদ্ধে যে শর্তে তাকে রাজসাক্ষী করা হয়েছিল, সে যদি শর্ত না মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় 339-এ। হ্যাঁ, 339। ঠিক আছে। তাহলে রাজসাক্ষী সম্পর্কিত হয়ে পড়ো 7টা না 8টা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। রাজসাক্ষী কি, রাজসাক্ষী কেন করা হয়, তার বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা, এটা হইলো। এরপরের প্রশ্ন হচ্ছে জব্দ তালিকা নিয়ে। জব্দ তালিকা বলতে কি বোঝেন? জব্দ তালিকা কি কি তথ্য থাকা আবশ্যক? একটি নমুনা জব্দ তালিকা তৈরি করুন। এটা হতে কিন্তু আসতে পারে পরীক্ষা মধ্যে, যে জব্দ তালিকা, নমুনা জব্দ তালিকা। আবার এই কোনো কিছু প্রায়োগিক প্রশ্ন, প্রায়োগিক প্রশ্ন কোনগুলি আপনার মানে, প্রায়োগিক প্রশ্ন বলতে আমরা বুঝি যে প্রশ্নগুলি আপনার আহ বাস্তবে প্রয়োগ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রায়োগিক প্রশ্ন। আচ্ছা, এখন যে প্রায়োগিক প্রশ্ন কোনগুলি, যেমন জব্দ তালিকা, একটা দুইটা প্রায়োগিক প্রশ্ন থাকবে। হ্যাঁ, প্রায়োগিক প্রশ্ন হচ্ছে যে প্রশ্নগুলি আপনার মানে বাস্তব জীবনে কাজে লাগে, প্রয়োগ করা লাগে, যেমন জব্দ তালিকা। তারপর হচ্ছে আপনার যেমন একটা এজাহার লিখুন, একটা সুরতহাল তৈরি করুন। এখানে এগুলি কিন্তু প্রায়োগিক প্রশ্ন। এই তিনটার ভিতরে দেখবেন একটা না একটা থেকে যাবে প্রায়োগিক প্রশ্ন। তাহলে প্রায়োগিক প্রশ্নগুলি একটু নোট দিয়ে রাখেন। একটা সুরতহাল তৈরি করুন, একটা জব্দ তালিকা তৈরি করুন, একটা এজাহার লিখুন। আচ্ছা, এখন একটা এজাহার লিখুন, একটা জব্দ তালিকা তৈরি করুন, আর একটা আপনার এই, তাহলে তিনটা কি কি? একটা জব্দ তালিকা তৈরি করুন, একটা এজাহার লিখুন, আর একটা সুরতহাল তৈরি করুন। ঠিক আছে। এখন সুরতহাল যদি তৈরি করতে বলে একটু নোট নিয়ে রাখেন। একটা সুরতহাল তৈরি করুন, একটা এজাহার লিখুন, একটা জব্দ তালিকা তৈরি করুন। একটু নোট নিয়ে রাখেন। হ্যাঁ, দ্রুত একটু নোট নেন যে প্রশ্নগুলি আমরা আজকে পড়ছি। আমি আবার বলি কি প্রশ্ন পড়লাম। এখনের যে প্রশ্নটা আগে যারা লিখতে পারছেন লিখছেন, না লিখতে পারছেন এখন থেকে শুরু করেন। পরবর্তীতে এই যে আব্দুল হাকিম মনে হয় লেখছে, একটু গ্রুপে দিয়ে দেন, তাহলে সবাই একটু জানলো কি কি পড়াইলাম আজকে।
তাহলে এখানে প্রায়োগিক প্রশ্ন, তিনটা প্রশ্ন প্রায়োগিক প্রশ্ন দিলাম। একটা হচ্ছে এজাহার লিখুন, একটা সুরতহাল তৈরি করুন, একটা জব্দ তালিকা তৈরি করুন। এখন সুরতহাল কিভাবে তৈরি করবেন? খুবই সহজ সুরতহাল তৈরি করা। আপনি লিখবেন যে মামলার সূত্র নাম্বার দিবেন, তারপর তারিখ দিবেন। ঠিক আছে? আচ্ছা, সুরতহাল লিখবেন যে মৃত অমুকের এক সুরতহাল। সুরতহাল নমুনা কপি বা যেভাবে প্রশ্ন মেধেছে সেভাবে লিখবেন যে আমি এসআই আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গমন করলাম। ঘটনাস্থলে গিয়া দেখি বাড়ি নাম্বার এত, রুট নাম্বার এত, যদি গ্রামে হয় গ্রাম, তারপর থানা জেলা সবকিছু উল্লেখ করে দিবেন। গিয়া দেখবেন যে একটা লাশ ঝুলন্ত আছে। তার আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পারলাম সে আত্মহত্যা করে বা অন্য যেভাবে মারা যায় সেভাবে একটা বিবরণ দিলেন। তার তার পরনে ছিল এই, তার মানে মাটিতে যদি ঝুলন্ত থাকে মাটি থেকে এত ফুট উপরে, তার শরীরে কোনো দাগ আছে কিনা, তারপর হচ্ছে আপনার উপস্থিত সাক্ষী সাক্ষ্য নিবেন, এইগুলি লেখে একটা সুরতহাল। এটা হচ্ছে প্রায়োগিক সুরতহাল কিভাবে করলেন। এরপর যদি আছে জব্দ তালিকা তৈরি করুন, একটা প্রায়োগিক প্রশ্ন যে একটা জব্দ তালিকা তৈরি করেন। জব্দ তালিকা তৈরি করতে বলে তারিখ এবং সূত্র এটা দিতেই হবে। তারিখ এবং সূত্র কেন জব্দ করলেন, তারপর দিবেন জব্দকৃত মালামালের বিবরণ, সাক্ষীদের স্বাক্ষর, সাক্ষীদের নাম ঠিকানা, যিনি লিখছেন জব্দ তালিকা তারও নাম ঠিকানা সিলমোহর থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে আসেন এজাহার, একটা ইজহার লিখুন। এজাহারের কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে এজাহার আর একটা হচ্ছে এফআইআর। এজাহার এফআইআর সবাই বুঝেন তো নাকি? এজাহার কোনটা আর এফআইআর কোনটা বুঝেন সবাই? স্যার এজাহার আছে স্যার, বাদী যে লিখিত অভিযোগ দেয় স্যার, এটা হচ্ছে এজাহার স্যার। আর আর এফআইআর আছে এফআইআর, স্যার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি লিপিবদ্ধ করে। হ্যাঁ ভেরি গুড। এজাহারটা দেয় হচ্ছে ভিকটিম। এজাহার কে দেয়? ভিকটিম। স্যার এক্ষেত্রে কি স্যার হ্যাঁ, অনলাইনে একটা ফরমেশন বের হয় স্যার, ওইভাবেই দিতে হবে? কি বললেন? স্যার অনলাইনে একটা অটোমেটিক টেবিলের মতো ফরমেশন বের হয় স্যার, ওইভাবেই কি লিখতে হবে স্যার? হ্যাঁ ওইভাবে লেখেন, সমস্যা নেই, অসুবিধা নেই, স্যার ওইভাবে লিখলে হবে। বলতেছে যে বর্তমান স্যার এফআইআর 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 অনলাইনে যে ফরম্যাট আছে স্যার, হ্যাঁ, অনলাইন ফরম্যাট অনুযায়ী লিখলে হবে কিনা স্যার, সেটা জিজ্ঞেস হবে করছি। হবে হবে হবে, অসুবিধা নেই, হবে। আচ্ছা, হবে, অসুবিধা নেই। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনার, এটা তো হচ্ছে এফআইআর। এফআইআর হচ্ছে ফরম, এফআইআরটা হচ্ছে একটা ফরম। আর এজাহারটা দেয় হচ্ছে যিনি ঘটনার সাথে পরিচিত ব্যক্তি, সে ভিকটিমও হইতে পারে, ভিকটিমের কোনো আত্মীয় স্বজনও হইতে পারে। ঠিক আছে? অথবা ঘটনা সম্পর্কে যিনি জানেন, যে কোনো ব্যক্তি এফআইআর এজাহার দিতে পারে। আর এফআইআর লিখবে পুলিশ অফিসার, তিনি সে নির্ধারিত ফরমে লিখবে হচ্ছে এফআইআর। তাহলে পরীক্ষা মেয়াদে আসতে পারে এজাহার এফআইআর। একটা নমুনা এফআইআর লিখুন, একটা নমুনা এজাহার লিখুন। ঠিক আছে? একটা ঘটনার এফআইআর লিখুন, নমুনা এজাহার লিখুন। তখন আপনি কি করবেন, একটা সাদা পেজ, যে পরীক্ষার মধ্যে যে খাতা থাকবে, খাতার মধ্যে আবেদন দিবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে একটা আবেদন দিবেন যে আমি এজাহার করতে ইচ্ছুক, বিষয় এজাহার প্রসঙ্গে, যে দিবেন বরাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিষয় এজাহার সম্পর্কে খুব ছোট্ট করে, যে আমি অমুক, আমার বাড়ি অমুক, তেমন ঘটনা আমি দেখলাম যে অমুক জায়গায় ডাকাতি হচ্ছে, ডাকাতরা এই মালামাল নিয়ে গেছে, দুই তিন কথার ভিতরে একদম খাতার মধ্যে লিখে দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনি যদি একটা ইজাহার লিখতে যান 2 পৃষ্ঠা করে এজাহারই লেখেন, তাহলে আপনার সময় মাত্র 2-3 ঘন্টা শর্ট। এটা জাস্ট একটা পরীক্ষা, আপনাকে জানতে চাচ্ছে যে আপনি পারেন কিনা। আপনাকে 2 পৃষ্ঠা করে লিখতে হবে এরকম কোনো কথা না। আপনি জাস্ট 2-3 কথায় লিখে সাজায় দিবেন, তারপরে ফর্মটা লিখবেন। এই এই হচ্ছে যদি এজাহার সম্পর্কে প্রশ্ন আসে এইভাবে উত্তর দিবেন। অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এজাহার, এফআইআর, জব্দ তালিকা, তিনটা হচ্ছে প্রায়োগিক প্রশ্ন করেলাম, বাস্তব জীবনে যেটা আমরা কাজ করি। আচ্ছা। আচ্ছা, এজাহার নামীয় আসামি হলেই কি আসামিকে গ্রেপ্তার করা যায়? যার নামে এজাহার আছে তাকে কি গ্রেপ্তার করা যায়? আচ্ছা, এটা উত্তর হচ্ছে গ্রেপ্তার করা যাবে। যা এজাহার নাম, এজাহারের মধ্যে নাম থাকলেই গ্রেপ্তার করা যাবে। আচ্ছা, এখন গ্রেপ্তারের আগে পরে এবং গ্রেপ্তারের সময়ে করণীয় কি? এই যে জব্দ তালিকার আগে পরে সময়ে আমরা করছিলাম না, করছিলাম তো এইরকম গ্রেপ্তারের এখন, ওটা হচ্ছে জব্দ মানে সরি, তল্লাশির আগে পরে সময়ে। এখন হচ্ছে গ্রেপ্তারের আগে পরে সময়ে কি কাজ করতে হবে? গ্রেপ্তারের আগে কি করতে হবে? ওই যে গ্রেপ্তারের আগে যে কাজটা করতে হবে এটা হচ্ছে
গ্রেপ্তারকৃত যাকে গ্রেপ্তার করবেন তার গ্রেপ্তারি ওয়ারেন্টটা ভালোভাবে পড়ে দেখতে হবে যে কার নামে গ্রেপ্তারি করবো না। কারণ আনতে যে আরেক লোকের ধরে নিয়ে আসবেন তাহলে তো এটা হইলো না। তাহলে পিআরবি তে বলা আছে 256 বিধিতে বলা আছে ওই যে নির্ধারিত রেজিস্টার পইরা তারপর আপনি কাজে রওনা দিবেন। ঠিক আছে। আর গ্রেপ্তারে যাওয়ার পূর্বে যে ডায়েরিতে নোট দিবেন, তারপর পোশাক পরবেন, সিসি নিবেন, আগে যেটা করছেন ওইটাই করবেন। এখন গ্রেপ্তারের সময় করণীয়। আচ্ছা, গ্রেপ্তারের সময় হচ্ছে যাকে গ্রেপ্তার করা হবে তার শরীর স্পর্শ করে গ্রেপ্তার করা যাবে, ওই যে 46-এর 1। আচ্ছা, গ্রেপ্তার বা পলায়ন প্রতিরোধে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, যেটা আমরা আগে এটা করছি। তারপর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আসামি ব্যতীত কাউরে মৃত্যু ঘটানো যাবে না। অনুমতি নিয়ে বাড়ির মালিকের অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। 47। 48 দরজা ভেঙে 49 ভেঙে বাইর হইতে পারে। 50 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি সময়ে। এখন গ্রেপ্তারের পর কি কাজ করবেন? গ্রেপ্তারের পর হচ্ছে তার দেহ তল্লাশি করবেন। মহিলা হলে মহিলাদের দেহ তারা তল্লাশি করবেন। আসামিকে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে যদি তাকে ছাড়ার মতো হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুচলেখা দিয়েও ছেড়ে দিতে পারবে। ঠিক আছে। আসামি অসুস্থ হলে চিকিৎসা করবে 321, এবং আসামিকে দ্রুত আদালতে প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধি 61 এবং 81। এই হচ্ছে গ্রেপ্তারের পরে করণীয়। মনে থাকবে? আচ্ছা, কয়টা হয়েছে প্রশ্ন আব্দুল হাকিম? প্রশ্ন টোটাল স্যার কয়টা হয়েছে? 11টা স্যার। 11টা হয়েছে। দ্রুত। আচ্ছা। 11টা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি সেগুলি আমরা করছি। দেখি আর কি আছে। আচ্ছা, যেগুলি কমন আছে এগুলি মোটামুটি তো কমন প্রশ্নই আছে। আচ্ছা, পুলিশ অফিসার কি অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন? পুলিশ অফিসার কি পুলিশ অফিসার কি আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন? 12 নম্বর প্রশ্ন, দ্রুত। পারেন স্যার। হ্যাঁ, পারেন। কখন পারেন? 196-এর 1-এ পারেন। ঠিক আছে। যদি আপনার জামিন জামিন আমল সরি আমলযোগ্য তো পারেনি। আমলযোগ্য যেটা তো পারেনি। পুলিশ অফিসার প্রশ্ন ছিল যে পুলিশ অফিসার কি আসামিকে জামিন দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কোন কোন ক্ষেত্রে পারেন? পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে জামিন দিতে পারেন? 496, 97। 496, 97 ধারা অনুযায়ী এটা হচ্ছে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারেন। আর আমল অযোগ্য যেগুলি আর কি, এগুলি তো 57-তে পারেন, 59-এ পারেন, ওই যে নাম ঠিকানা শুধু 63 তো হইতে পারে স্যার। 63, হ্যাঁ 63-তে পারেন। হ্যাঁ, এই একটা দ্বারা দিবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, এর সাথে এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনগত অধিকার। আচ্ছা, গ্রেপ্তার সম্পর্কিত আলোচনা সংবিধানের কততে বলা আছে? 33। 30 আর মানবাধিকারে কত? মানবাধিকার ঘোষণাপত্র 9। ভেরি গুড। 9। এটা একটু দিবেন। এই যে যদি পরীক্ষাতে প্রশ্ন আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার, এটা একটু লেখেন। গ্রেপ্তারকৃত আইন 13 নম্বর প্রশ্ন, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার। ওই যে তাকে তাকে গ্রেপ্তারের কারণ জানাইতে হবে, 80 ধারায় বলা আছে। মহিলা হলে মহিলাদের দ্বারা দেহ তল্লাশি করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি গ্রেপ্তার করার পর জব্দ তালিকা তৈরিকে তার 1 কপি দিতে হবে। অসুস্থ হলে চিকিৎসা করতে হবে। তাকে হাত করা পরানো যাবে না নারী শিশুদের ক্ষেত্রে। তারপর 28 ধারায় বলা আছে 36 বর্গ ফুট জায়গায় তাকে রাখতে হবে। তাকে নির্যাতন করা যাবে না। ঠিক আছে। এই হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার। এটা সবাই পারবেন। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এটার সাথে আরেকটা লেখেন, আসামির দেহ তল্লাশি করার ক্ষেত্রে বর্জনীয় দিকগুলো কি কি? বর্জনীয় দিক। দেহ তল্লাশির ক্ষেত্রে বর্জনীয় দিক কি? করণীয় তো জানেন সবাই, দেহ তল্লাশি করতে হবে। এখন বর্জনীয় দিক কি? দেহ তল্লাশির ক্ষেত্রে বর্জনীয় দিক, দেহ তল্লাশির ক্ষেত্রে বর্জনীয় দিকটা হচ্ছে নারীদের ক্ষেত্রে নারীদের দ্বারা দেহ তল্লাশি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্জনীয়।
আচ্ছা, আর হয়রানিমূলক তল্লাশি করা যাবে না, 260, এইটা হচ্ছে বর্জনীয় দিক। ঠিক আছে, এই দুইটা দ্বারাই আসে, এছাড়া তো আর কোনো আমি দেখতেছি না। আচ্ছা, এর সাথে আরেকটা লেখেন, এবার মনে হয় 14 না 15 নম্বর প্রশ্ন। গ্রেপ্তারকৃত আসামিকে আবার গ্রেপ্তার করা যায় কিনা, মানে একবার গ্রেপ্তার করলেন পুনরায় আবার গ্রেপ্তার করা যায় কিনা, মানে দুইবার গ্রেপ্তার, প্রথমে গ্রেপ্তার করার পর আবার গ্রেপ্তার করা যায় কিনা। হ্যাঁ যায়, 59-এর 2 ধারা অনুযায়ী জনসাধারণ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার 351 দ্বারা যায়। বলতেছি, হ্যাঁ শোনের 351 তো আসেই, সিরিয়ালে যাচ্ছি। 59-এর 2-তে হচ্ছে জনসাধারণ গ্রেপ্তার করার পর নাম ঠিকানা যদি আপনি জনসাধারণ গ্রেপ্তার করে যদি দেখে পুলিশ অফিসার সে আসলে অপরাধের সাথে জড়িত হন, তাহলে আবার গ্রেপ্তার করবে, 59-এর 2। আচ্ছা, এরপরে হচ্ছে যে শর্তে আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল, ওই যে 124-6, 401-3, 565-3 ধারা অনুযায়ী আবার গ্রেপ্তার করা যায়। ঠিক আছে, তারপর 351 শোন অ্যারেস্টের ক্ষেত্রে বিনা পণে গ্রেপ্তার করে। আশা করি বিষয়টা বুঝতে পারেন। কয়টা, 15টা হয়েছে না প্রশ্ন আব্দুল হাকিম? 14টা স্যার, 14। 14টা। ঠিক আছে। আচ্ছা, ওই যে এটা লাগবে না, মানবাধিকার রক্ষায় গ্রেপ্তারের পদ্ধতি, ওটা লাগবে না, ওটা তো এই গ্রেপ্তারের মধ্যে এসে গেছে, নতুন ভাবে এটা দিতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসতেছি। একই রকম প্রশ্ন, সবগুলি একই রকম প্রশ্ন বারবার। যাবো। আচ্ছা, এই লেখেন, এটা আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া। আচ্ছা, এরপরে যদি পরীক্ষার মধ্যে আসে যে একটা ডাকাতি মামলা তদন্ত প্রক্রিয়া লিখুন। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, যে বড় প্রশ্ন থাকলে আমি দিয়ে দিলাম আজকে তোর 15টা প্রশ্ন, এটা একটু বড় যেহেতু এটা আজকে 15টায় থাকবে। আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি কাজ করতে হবে? প্রথমে থানায় রক্ষিত রেজিস্টার গুলি পড়তে হবে, তারপর তদন্তে রওনা দিতে হবে 256। তারপর নোট নিতে হবে জিডিতে, পোশাক আর পরতে হবে, সিসি নিতে হবে, এটা তো আগে আমরা করে দিচ্ছি। তারপর ঘটনাস্থলে গমন করতে হবে, ঘটনাস্থলে গমন করে কোনো কিছু পাইলে জব্দ তালিকাতে, তারা আপনারা জানেন এই জন্য তারা বলতেছি না, ঘটনাস্থলে গিয়ে কোনো কিছু পাইলে জব্দ তালিকা তৈরি করতে হবে। তারপর হচ্ছে ক্র্যাশ ম্যাপ, খসড়া মানচিত্র অঙ্কন করতে হবে, ক্রাইম সিন রক্ষা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সাক্ষী নিতে হবে যদি কোনো কিছু জব্দ করা হয়। ঠিক আছে, তারপর সোর্স নিয়োগ করতে হবে, 125-এ সাক্ষ্য আইনের সোর্স নিয়োগ। ঠিক আছে, যদি ঘটনার সাথে কোনো ব্যক্তিকে পাওয়া যায় তাকে গ্রেপ্তার করতে হবে। এরপরে সর্বশেষ ঘটনা তদন্ত করে যদি তদন্তের সাপেক্ষে যথেষ্ট পরিমাণ যুক্তি প্রমাণ পাওয়া যায় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। আর যদি যুক্তি প্রমাণ না পাওয়া যায় তাকে ফাইনাল রিপোর্ট দিতে হবে। এই হচ্ছে আমল যোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া। আরেকটা লেখেন, এই 15 নম্বর প্রশ্ন শেষ, এবার হচ্ছে 16 নম্বর প্রশ্ন। ধর্তব্য অপরাধ অধর্তব্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ধর্তব্য তো এখন পড়লেন, ধর্তব্যটা পারেন, এখন অধর্তব্যটাও তো শিখতে হবে। অধর্তব্য অপরাধ তদন্ত প্রক্রিয়া 155-1, 2, 3। ঠিক আছে, এটা কিভাবে করবেন? অধর্তব্য অপরাধ সংবাদ থানায় আসার সাথে সাথে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হবে। এটা হচ্ছে 155-1। 155-2-তে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না। 155-3 ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তারপর তদন্ত করবে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া। এখন এখানে যদি মার্ক বেশি থাকে তখন কিন্তু ভাই এই 3 লাইন লিখে দিলে হইব না। তখন যদি এটার মধ্যে যদি মার্ক যদি অতিরিক্ত হয়, বেশি হয়, তখন কিন্তু আপনি 3 লাইন লিখলে কিন্তু হবে না। তখন কি করতে হবে? তখন আপনাকে যে কাজটা করতে হবে, এই আমল যোগ্য অপরাধের মতো তদন্ত করতে হবে। তাহলে যদি পরীক্ষার মধ্যে আসে যে আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া লিখুন, 155-1, 2, 3 দিলেন, এখন মার্ক হয়েছে 7, তখন আপনি কি করবেন? এই 3 লাইন লেখা শেষ। তখন আপনাকে একটু টেকনিক্যালি লিখতে হবে যে আপনি ঘটনাস্থলে গমন করবেন, ফৌজদারি কার্যবিধি 156 PRB 258। ঘটনাস্থলে গিয়ে যদি কোনো জব্দ তালিকা জব্দ করার মতো কিছু পান, জব্দ তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তারপর হচ্ছে আপনার কেস ডায়েরি লিখতে হবে। তারপর হচ্ছে কেস ডায়েরি লিখলেন। তারপর আপনি সোর্স নিয়োগ করলেন, এই যে বড় বানানে শুরু করলেন। ঠিক আছে। আহ, যদি এই প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, তখন আপনি এই যে আমল যোগ্য অপরাধের মতোই তদন্ত করতে হবে। ঠিক আছে, যদি মার্ক বেশি থাকে। আর যদি মার্ক কম থাকে, 2-3 থাকে, তখন ওই 3 লাইন লিখে সারি দিবেন, শেষ। আশা করি বিষয় 17টা হয়ে গেছে প্রশ্ন, না? আচ্ছা, তো একদিনে 17টা প্রশ্ন শেখা খুব কঠিন কিছু না, সহজ। ওই তোমার ভিডিও অন করো। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব আমরা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব যে কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরি লেখার পদ্ধতি। আচ্ছা, কেস ডায়েরি রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয়, কেস ডায়েরির সাক্ষ্য। যদিও একটু বড় প্রশ্ন, কিন্তু আমাদের সময় হাতে কম বিধায় আপনার একটু প্রশ্ন বেশি, যেহেতু পরীক্ষা মাত্র কয়েকদিন আছে, 2-4 দিন সময় আমাদের হাতে মাত্র, পড়তে হবে বেশি। আমরা সিরিয়ালি যাব, ফৌজদারি শেষ করে আমরা ফৌজদারি তো পুরোটা শেষ করতে পারিনি আজকে, কালকে আবার ফৌজদারি অল্প কয়েকটা ধরে তারপর প্যানেল করে প্রশ্ন ধরবো। আচ্ছা, কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরি তো আমরা সবাই জানেন, ফৌজদারি কার্যবিধি 172 মামলার তদন্তের ধারা বিবরণী যে ডায়েরিতে লেখেন তাকে কেস ডায়েরি বলে। এখন কেস ডায়েরি কিভাবে লিখতে হবে যদি পরীক্ষার মধ্যে আসে? কেস ডায়েরি লেখার একটা পদ্ধতি আছে। ঠিক আছে, কেস ডায়েরি লিখতে হবে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারা অনুযায়ী কেস ডায়েরি লিখতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে কেস ডায়েরি আপনার লিখতে হবে, প্রতিদিনের ডায়েরি প্রতিদিন লিখতে হবে। আর কেস ডায়েরিটা আপনার এই কেস ডায়েরিতে আসামি যদি কোনো ঘটনাস্থলে আপনি গমন করেন, ঘটনার পূর্ণ বিবরণ লিখতে হবে। কেস ডায়েরিতে আপনার তদন্তকারী কর্মকর্তা যদি বাহিরে কোথাও যান, রাত্রি যাপন করেন, সেই রাত্রি যাপনের বিষয়টি সেখানে অবগত করতে হবে, লিখতে হবে। কেস ডায়েরিতে আপনার ক্রমিক নাম্বার দিয়ে লিখতে হবে। আলাদা আলাদা মামলা থাকলে আলাদা আলাদা কেস ডায়েরি লিখতে হবে। এটা হচ্ছে লেখার পদ্ধতি। ঠিক আছে। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে কেস ডায়েরি রক্ষণাবেক্ষণের পদ্ধতি লিখুন, তখন কিভাবে লিখবেন? কেস ডায়েরি রক্ষণাবেক্ষণ পদ্ধতি হচ্ছে কেস ডায়েরিটা আপনি তালাবদ্ধ করে রাখবেন, যাতে অন্য কেউ দেখতে না পারে। আচ্ছা, কেস ডায়েরি যদি কেউ দেখতে চায়, সিনিয়র অফিসারের অনুমতি ছাড়া আপনি কেস ডায়েরি দেখাইতে পারবেন। কেস ডায়েরি যদি কোথাও পাঠাইতে চান, তখন একটা খামের মধ্যে ভরে উপরে কেস ডায়েরি এই কথাটা সিল কালা করে পাঠাইতে হবে, আদালতে বা অন্য যে কোনো স্থানে পাঠাইতে চাইলে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কেস PRB ডায়েরি। 68 হ্যাঁ, পিআরবি 263-64, পিআরবি 68 বলা আছে কেস ডায়েরি রক্ষণাবেক্ষণ পদ্ধতি। এখন আসেন কেস ডায়েরির সাক্ষ্য মূল্য। সাক্ষ্য মূল্য 9, 35, 74, তার সাথে 159 দিবেন। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন।